নমস্কার, আমি অভিষেক নাগ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা অতটা কমার্শিয়াল না, বাট অ্যানিমেল হাজবেন্ডারির আন্ডারে এটা যেহেতু পড়ে এবং আমাদের সাথে খুব রিলেটিভ, সেটা হচ্ছে যে ঘরের পোষ্য কুকুরটিকে নিয়ে আমরা কি কুকুর পুষছি, কেন পুষছি, কি জন্য পুষছি। আমি চেষ্টা করব একটা একটা করে ব্রিড করে এর পরবর্তীতে বলা যে আমরা কেন পুষছি। প্রথমত আমরা যখন কুকুরগুলিকে পোষা শুরু করছি তখনই আমার ভাবতে হবে আমার এই কুকুরটির পারপাস কী, কেন পুষছি। লাইক আমি যদি শুধু এন্টারটেনমেন্ট পারপাস কুকুর পুষি যে আমার খুব বোর লাগছে, আমাকে সারাদিন এন্টারটেন করতে পারবে, লাভঝাপ করতে পারবে, আমার বেশ ভাল লাগবে সেটাতে, তাহলে আমরা সেই ধরনের হেভি চার্মিং কোয়ালিটির ডগ আমরা সেই জায়গায় প্রেফার করব। একটু কস্টলির দিকে গেলে সাইবেরিয়ান হাস্কি, যদিও তাদের একটু মেনটেনেন্স বেশি হয়, ছটপটে হয়, সেখানে আমরা এই যেখানে স্পিচ স্প্যানিয়েল, ককার স্প্যানিয়েল, আবার আমরা ইন্ডিয়ান স্পিচ, আবার জার্মান স্পিচ এদেরও পুষতে পারি। আবার এই জায়গায় আমরা লাসা শিরজুকেও পুষতে পারি। এদের আমরা এন্টারটেনমেন্ট পারপাস পুষতে পারি। যদি আমার কাছে খুব ইন্টেলিজেন্ট দরকার হয়, যে আমার ইন্টেলিজেন্স লেভেলটা খুব দরকার হলো, যে একটু গার্ডও করতে পারবে, ম্যাজেস্টিক কোয়ালিটির হবে, তাহলে সেক্ষেত্রে আমার ইন্টেলিজেন্স লেভেল পারপাস উইথ এন্টারটেনমেন্ট যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার একটু স্পেস রিকোয়ারমেন্ট বড় হবে, মানে আমার ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বা বাড়ি একটু বড় যেখানে ছোটাছুটি করতে পারবে, সেই সব জায়গাতে আমরা ল্যাব্রেডারকে পুষতে পারি, গোল্ডেন রিট্রিভিয়ারকে পুষতে পারি। আবার এইসবের জন্যই আমরা আরও বেশ কয়েকটা মানে একটু ইন্টেলিজেন্স লেভেল হাই সেই ধরনের এবং এন্টারটেনমেন্ট পারপাস আমরা ইয়েকেও ডালমেশনকেও পুষতে পারি, এরকম ডগদের পুষতে পারি। আবার যদি আমি ভাবি ইন্টেলিজেন্স উইথ গার্ডিং থাকবে, লাইক ম্যাজেস্টিক মানে ক্যারেক্টারে, তাহলে সেক্ষেত্রে আমরা জার্মান শেপার্ড পুষতে পারি, খুব ভালো হয়। তাছাড়া আমরা জার্মান শেপার্ডের পাশাপাশি আমরা রটওয়েলারও পুষতে পারি, যদি আমরা এটাকে আমরা গার্ডিং পারপাস রাখি। যদি আমার মনে হয় গার্ডিং পারপাসটা খুব স্ট্রং নয়, অ্যালার্টিং পারপাস হবে, তাহলে সেখানে ইন্ডিয়ান স্পিসের থেকে আর সব থেকে ভালো অ্যালার্টিং বা বার্কিং ডগ মনে হয় খুব কম বাজেটের মধ্যে পাওয়া যাবে না, তাহলে তাকেও আমরা পুষতে পারি। ইন্ডিয়ান ভ্যারাইটিরা অবশ্যই ভালো, তাদের তো আমরা রাখতেই পারি। আবার যদি আমার ক্ষেত্রে খুব স্মল সাইজে আমার অ্যাপার্টমেন্ট ছোট বাট গার্ড ভ্যারাইটি আমি পুষবো, দেন আমার জন্য কিন্তু ড্যাশাউন্ড ব্যাপক ভ্যারাইটি। যদি আমাদের ক্ষেত্রে আমরা এগুলোকে প্রপারলি, এখন আমাদের ইন্ডিয়াতে পিটবুলটাকে প্রপারলি ব্যান্ড হয়ে গেছে পিটবুল পোষা, বাট পিটবুলও কিন্তু গার্ড ভ্যারাইটি, অ্যাগ্রেসিভ ভ্যারাইটির মধ্যে আসে। ওয়ান ম্যান ডগ যারা চাইছেন যে একজনই কন্ট্রোল করব, ওয়ান ম্যান ডগ, তার জন্য খুব ভালো কোয়ালিটির হচ্ছে ডোবারম্যান। ডোবারম্যানকে গার্ড ডগ হিসাবে খুব ভালো ইউজ করা যায়, খুব সুন্দর ট্রেন্ড হয়, বিশ্বস্ত অসাধারণ হয়, সেক্ষেত্রে আপনারা ডোবারম্যানও পুষতে পারেন। তবে তাদের রেগুলার এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা সবসময় ছোটাছুটি করবে, এক্সারসাইজ করবে। অনেকগুলো ডগ ভ্যারাইটির নাম তো বলেই দিলাম, এগুলো আমি পরে পরে ধরে একটা 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 করে স্পেসিফিকেশনে ভাগ করব যে কাদের কিভাবে পুষবো। দেখুন, এই মুহূর্তে যেটা প্র্যাকটিক্যাল প্রবলেম সেটা হচ্ছে আমরা কিছু না জেনে, না শিখে আমরা দুমদাম যেটা ভাল লাগে সেই রকম ডগ কিনে নিয়ে আসি, না তাদের ক্যারেক্টার জানি, না তাদের কী স্পেস রিকোয়ারমেন্ট জানি, না তাদের ফুড রিকোয়ারমেন্ট জানি। আনার পরে গিয়ে বিপত্তিতে পড়া হয় এবং বারবার ডাক্তারবাবুর কাছে ছোটা হয়। ডাক্তারবাবু যখন লিখে দিলেন এসি ছাড়া থাকতে পারবে না, তখন এক্সট্রা বার্ডেনের মতো এসি এসে অ্যাড হয়। তাদের রুলস রেগুলেশন মানে সবার পক্ষে ট্রেনিং করানোর জন্য ট্রেনারকে দেওয়া এটা সম্ভব নয়। তাহলে সেই জায়গায় নিজেদের কিছু শেখা, প্রিলিমিনারি ট্রিটমেন্টটুকু মানে জ্বর আসলে কি ওষুধ দেব, কি খেতে দেব, এই জায়গাটা বোঝা। প্রিজারভেটিভ দেওয়া ডগ ফুডকে তুলনামূলকভাবে অ্যাভয়েড করুন, ন্যাচারাল ফুডিংয়ে আসুন এবং তাতে তাদের বডি হেলথ গ্রোথ সবসময় ঠিক থাকবে। শুধু এটা বোঝা যে কি কি দিয়ে বানাবো, কিভাবে খাওয়াবো। এত রেস্ট্রিকশনের মাধ্যমে কিন্তু আমরা ঘরের ডগকে পুষতে পারবো না। এবং 90% বাচ্চাদের খুব ইচ্ছে থাকে ঘরে একটি ডগ পোষার, বা আমার আপনারও ইচ্ছে থাকে অফিস থেকে ফিরে আসার পর কেউ একটু লাফিয়ে গায়ে উঠুক, আদর করব, কিন্তু তাদের হেভি মেনটেনেন্স এবং খরচের দিকে তাকিয়ে কিন্তু আমরা সেটা থেকে দূরে পালাই, যে এই খরচটা আমি নিতে পারবো না। এই জায়গাটাকে খুব সিনসিয়ারলি দেখতে হবে যে খরচটা যাতে নিশ্চয়ই কম হয়, আমরা খুব হাই কস্টিংয়ে ডগ পুষবো না। এই জায়গাটাকে যদি মেনটেন করে আমরা রেডি করতে পারি, তাহলে কিন্তু খুব
স্মুথলি আমরা এই কম্পেনিয়ানগুলো, ডগকে তো পেট বলা যায় না, অ্যাকচুয়ালি কম্পেনিয়ান, আমি চেষ্টা করব ডগের উপর পর 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 ধরে এক একটা ব্রিড নিয়ে আলোচনা করার, ফলে সেই জায়গায় একটু শিখুন। প্রচুর ওয়েবসাইট আছে, অনলাইন ক্লাস আছে, অফলাইন ক্লাস আছে। আপনারা যারাই ভাবছেন ঘরে একটা কুকুর পুষবেন, একদিন দুদিন টাইম দিন না, এরপরে আসলে তো সারা বছর দেবেন, তার থেকে দু একদিন টাইম দিন এবং এই টাইমটাতে একটু শিখে নিন কীভাবে ওকে মেনটেন করতে হয়, ইমার্জেন্সি রাত্রে কী হলে কী করতে হয়। শুধু একটা পেট খারাপের জন্য ডাক্তারবাবুকে 500-600 টাকা ফিস না দিলেও চলে। ন্যাচারাল ফুডিং দিলে মানে আজকের একটা বিগেস্ট প্রবলেম, 8 থেকে 9 বছরে সমস্ত কুকুর মারা যাচ্ছে, কিন্তু 15 বছর যাদের লাইফ স্প্যান তারা 8-9 বছর মানে হাফ এজে কেন মারা যাচ্ছে? এই ডগ ফুড, প্রিজারভেটিভ দেওয়া, এগুলোকে খাওয়ানো অফ করে যদি আমরা ন্যাচারাল ফুডিংয়ে আসতে পারি এবং ব্রিড অনুযায়ী যদি আমরা ফুডিংয়ে আসতে পারি, তাহলে আমাদের এটা ইম্পর্টেন্ট হবে এবং বেশি ভালো হবে। এই জায়গাটাকে মেনটেন করতে হবে। একটু শিখে করি, আমার ঘরের পোষ্যটিকে, সারামেয়টিকে একটু ভালো রাখি এবং ওরা তো নিশ্চয়ই কিছু কাজ করছে আমাদের ডেলি লাইফে, তাই জন্য সবথেকে পপুলার পোষ্যের মধ্যে ওরা একজন এবং পৃথিবীর প্রথম পোষ্যের মধ্যে ওদের নামটা বলা হয়। সেই জায়গাটাকে আমরা মেনটেন করে যদি এগোতে পারি, আমার মনে হয় জাস্ট একটা দুটো দিনই আগে দেওয়া, তারপরে জার্নিটা স্মুথ হবে।